অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৬-৭। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কচুরিপানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকা থাকেন। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের ওপর ডাউক পাখিরা হাঁটে, দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না। তরতর করে ঘুরে বেড়ায় ডাউক পাখিগুলো। আগে অন্তিক এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিনই অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবে চাস্তো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে জয়াগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার ওপর। ঘুরে ফিরে এই একই ঘ্যাঁসালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলছে কোনো মতো। কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সে অবস্থায় বাড়ি না করলেই না। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া কিছুই দিতে পারেননি। অন্তিক যদিও বা জেদ ও ঝামেলা করত, অন্তু সেটুকুও করেনি কোনোদিন ছোটবেলা থেকে। আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ না বা প্রয়োজন নেই। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং নিজের কিছু গোছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলা ছাদ হতে হতে টাকা সংকট পড়ল। পুরোনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গাটাও সংকট হলো। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছে। তার সুদ আসল মিলিয়ে এখন জানের উপরে উঠেছে। অন্তু দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। আমজাদ সাহেব এখানে বসতি গেড়েছেন। দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বয়াননামার টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদাররা ঘাড়ের ওপরে উঠে আসে। সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গায় অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রারিতে যাবে না যতদিন জমি পরিষ্কার বা ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবে না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না। তাছাড়াও দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেই দিন যখন আমজাদ সাহেব সেখানে গেলেন, সালিশ বিচার শেষ করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেইটুকু তিনি পাবেন, বাকিটা আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেইটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব। বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথাই মাথায় এসেছে, জোর যার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদাররা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে বেঁধছে। আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষটা কেমন মিইয়ে যান পাওনাদারদের সম্মুখে। মেজো চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এইসব শুনে অন্তুর রক্ত টগবগিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয়। এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংস ত্রাসে ভরপুর হয়ে উঠেছে। সে এই জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্য মানুষক বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলছেন বসে। তোর বাপ ডাকতাছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয়ে যায় ওই লোক, দূরে থাকিস কেন? ঘরে ঢুকতে সুরমা আতর মিশ্রিত
একটা সুগন্ধ নাকে এসে ঠেকল। আব্বু আসরের নামাজ শেষ করে জায়নামাজে তসবি গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিয়ে বললেন, তুই বিছানায় বস, আমি এই বসাতে মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বুর নিচে বসে থাকলে সে কিভাবে পা ঝুলিয়ে বিছানায় বসতে পারে। আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? ভালো, ভালোই আছি, আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা! এক থুতনির চাপদাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উঁকি দিচ্ছে। গভীর চোখ, পুরো ঠোঁটের বিশাল দেহী মানুষটা। ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়তেছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙুল বোলালো। বাড়িতে কি হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসল। সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছো? প্রেশার হাই হলে খুব সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হেসে ফেলল আরো খানিকটা। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু, কাকে বিয়ে করব? ভাবির আনা ছেলেকে, নাকি আম্মার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন। তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু, সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্র আকারে ঘুরে সেই প্রথম বিন্দুটায় ঠিক ততটা নিরেটভাবে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকল ততটা নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকেও ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতেরময় চেয়ে রয় আব্বুর দিকে। 50 ঊর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে পারে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। সুখ কি আব্বু? আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগফলটাই সুখ। আর কেউ দুনিয়ায় শতভাগ সুখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু, মেজ কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতেন না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না। উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারদের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না। অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এইসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ত তা, যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণের খরচ করা টাকার ঋণ তার বাপের বাড়ির পাওয়া জমি পয়সা কি করে পরিশোধ করি? এমনিতেও তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করে চলতে হবে তাকে। এটা আমার কর্তব্যে খেলাপি না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে। বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব এটুকু বলে থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও খুব ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের ওপর আমি সেই শখ রাখতে পারি না
যে সে তার মা ও তার বোনকে দেখবে। অন্তু হাসল। ছেলের ওপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলেছে এই লোক। মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে। জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল। কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না, তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো। এক মুঠো নিজস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর এলো, হ্যাঁ, সম্পদ ছাড়া যে পুরুষরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু। সংকটেও সে এমন কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের ওপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আসছে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো। লম্বা চৌড়া অভিজাত ৯০ দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসল অন্তু। হুম, এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্টি জুটিদের মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে। কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশের পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে। প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা রান্না শেষ করল। পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠল নাকি। রিমি দুটো নোংরা প্লেট স্টিংয়ে রেখে বলল, শ্বশুর আব্বা এমনি তো এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি, সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হওয়ার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠেছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাজ ছড়িয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল। মুখ কুঁচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয়, তা কি জানে এরা? নিজের মনে আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমি লোকটাকে একটুও ভয় করে না। সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়িগোপ বেড়েছে লোকটার। নিজের যত্নে গাফিলতি করেছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা। চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই তোমার, আছে আমার নেতাগিরির লোভ। আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসল হামজার উরুর উপর। অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আবু উপজেলার চেয়ারম্যান। তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দেখে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও। এই আশাই তো প্রতিটা বেলা গুনেছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে। চাচা রিটার্ন নিয়েছে নিজ থেকেই। কার ক্ষমতায় বুক ফুলাবো আমি? আপনার, নেতাবাবু। তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল।
হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরে দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু, এই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগে আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে, আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির ওপর। সেখানে ঝুলছে সেটা। হাতঘড়ি এখনো হাতেই। ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসল। আলগোছে হাতঘড়িটা খুলল। পকেট থেকে ওয়ালেট বের করল। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভাবসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল। পেল বেডসাইড টেবিলের এক পাশে, বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া, শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়। জয় চোখ বুজেই উঠে বসল। এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন, সারার হ্যাংওভারই কাটছে না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর। সবসময় আদেশ, ধমক, ভয়ের ওপরে রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকোনো আচরণ প্রকাশ পায় তরুর ওপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আসিস কেন, জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে। একটা রিমিকে দিয়েছে, আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুই জোড়া কালচে রঙা দুলও এনেছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকু তার। কোনোদিন ভুল করে বসেনি জয়। ভুল হবার আগেই সিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারবে কিনা। ভাবলে একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলেই দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি, এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর। তুই বললি আর জয় তা মেনে নিয়ে চলে গেল। ইচ্ছে থাকলেই তো যাব না, কারণ তুই যাইতে বলছিস। এখন তেরামি না করে যা তো রুম থেকে জয়, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতো এমন ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি এসে স্যাঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার ওপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়িতে পড়ে আসিস স্যাঁচড়ার মতো। জয় হাসল। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরে তোর বাপের এই ছোট লোকি মার্কা ভাঙড়ি বাড়িতে এসে পড়ে আসি। তোমার বাপ মা এমনি পীর ভুজে কেন সিস্টার? আমি মরলে কোন বানেগা কোরপতি। একটা লাথি মারি তোর ঘরের উপর। তার আগে বের হ আমার রুম থেকে। মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সে কবেই তো তোরে কালটি মারছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে নিয়ে বলে, তুই যেখানে যাবি যা, মা রাখা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খানকির সাথে। আমি সেই বাড়িতে কিভাবে যাব জয়? জয়ের অভিব্যক্তি পরিবর্তন হলো না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো, আরো চিন্তা করবে। সামনে ইলেকশন, এখন আবার ঝামেলা করে কি চাপায় তার ওপর। সাহেব জানে? হামজা ভাই অল্প জানে। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করল তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়ল তুলি। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল, এই থামা, প্যান প্যান না করে কাহিনী ক। সকাল সকাল তোর কেউ কেউ শুনতে আসি নাই ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরের বিভিন্ন স্থানে কালশিটের দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হওয়ার ফলে আরো বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালে খুব চোখে বিচ্ছে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি, কাঁদছেও না।
জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, সান্ত্বনা দেবে না, নরম সুরে আদরি কণ্ঠে বোঝাবে না। তবুও সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। সীমান্তর নম্বরটা দে। না, দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা, আর কাঁদছি না। জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চড় মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে। তুলি নাম্বার বলল। ফোনে তুলল নম্বরটা জয়। উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না। আমি না রিপিট করব, ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কাট কইরা দিব, শখ বলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। এগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে, কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালামে হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হলে কাদা পানি প্যাক প্যাক করে, রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসল, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব, শীত এসে গেছে অলরেডি, এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসতো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা? তুই বড় হবি না এই জীবনেও? চান্স নাই ব্রো, কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পুড়তাছে আমার। গাড়ি চলছে মেন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেই দিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো, কার জানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে, একটু মলম লাগানো দরকার, তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে বের করা দরকার। হামজা গাড়ির কাছ চেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়, এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়, অসম্ভব, এই পুলিশ শালাদের এক একটা মশার কয়েলটাই প্রশ্নে আমার মাথায় 2500 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়, হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করলো, শৌরের বাস্তা, মায়ের খাবি? বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি, রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোর এই ওভার টেম্পারের মাথার জন্য জীবনে কোনো উন্নতি হবে না, সাথে আমি তো রোজ ডুবছি। আমার? থেমে গিয়ে দাঁত খিসল, আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? হামজা চট করে হেসে ফেলল, আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে গিয়ে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করলো, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগে জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরল পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হইলে ক্ষুধা লেগে যায় শরীরে, তোমরা একটা ব্যবস্থা করছো না? কবির জিহ্বা কামড়ালো, লজ্জা শরম কোন হকারের কাছে বিক্রি করে বাদাম খেয়েছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় লোককে কি একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? লাইফটাকে এখনো চেস করার আছে, এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো, তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয়, আমার বিশ্বাস হয় না। কবির হো হো করে হাসলো হামজার নাটককে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট কেড়ে নিয়ে নিজের ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব ওসব গুজব, আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাঁচ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে। মারার আরো বহুত প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাঁচ নামা, শ্বাস আটকে মরে যাব, ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়, মরলে সবচেয়ে লাভ বেশি আমার,
এবারের মেয়র পদ আমার, কনফার্ম। তোমার পাশের জানালা খোলো বাল। কবিরকে বলল, এসি অফ কর। কবির অচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইনি কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলছি, শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার শাটারের কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা সরিয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব, দেখুন, লোকে মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এইসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের ওপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এখানেই থেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের ওপর তা আসলে মেপে দেখার সময় পায়নি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আসি, প্রতিনিধিত্বহীন তো নয়। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সবশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতে পারে, ওরা আবার তো ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবুও আমি আরো কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, সে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে। কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিতেই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষের একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা খুলে চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মাত প্যাসে দারুণ দক্ষ এবং সুবর্ণস্ত কথার কৌশল। এত কম সময়ে একজন জনপ্রিয়তা এবং পরিচিত নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষে দল বলতে কি বোঝাতে চাইছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমি নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নেই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব। এবার তাকে হারিয়ে আমাকে জিততে হবে। সে কোনো কালে আমাকে ভালো চোখে দেখেনি, দেখছে না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেও। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই করা ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনের ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিচ্ছেন নাকি সে হিসাব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের স্বরূপান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরেটার একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু সময় করে চলে আসুন। চলি? হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁটের একপাশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর। সেদিনের কাজটা মেয়র সাহেব করেছে। খাড়া দুপুর। বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করল, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ে বাড়ির বরযাত্রী হয়ে এসেছো শালা? আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল। তার ফোন না ঘন্টা, বলটা সারাদিন খালি বাঁচতেই থাকে বাঁচতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগে পরে আসে। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই।
ওরা এসেছে ভর দুপুরে, অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলার পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো এই থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000 ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো। জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার বড় ভাই, অথচ পরিচয়ই ছিল না। এই সুখ আমি কেমনে সইব? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলেই বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা, দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই, এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চাই? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব, এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ একজন মেয়র পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছে এবার, জানেন তো? মানে এখানে আসলে ঝন্টু সাহেবের সাথে হামজার আলোচনা চলছে। আর এই যে লাস্টে যে কথাটা বললাম, হামজা তার চাচা শ্বশুরকে বলছে আপনি এবারে নির্বাচন করেন না, আপনি বসে যান, মানে তাকে আর কি বোঝাচ্ছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক্সপ্লেন করে দিলাম, বুঝছো? মেয়র হেসে ফেললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসলো, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই বেশি দিন বরং ঝামেলা না করলে খুব বেশি মিস করি ঝয় ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি। হামজা হাসলো, কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি, আপনি 5 বছরের মেয়র থেকেও কেন আরো 10 বছর সময় নিলেও তার এক অংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছে তাহলে? সেই হিসাবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিনিধিত্বহীন নির্বাচন করতে চাও? তাহলে সেই জিতকে জেতা বলা চলবে না। আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললেই আমি বসে গেলাম? ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা। নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেতে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকে বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেল বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে? সেটা তোমার বলাতে আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকে ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলেও বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তরে বললেন, তামাশা আমরা না করতে শিখে রাজনীতিতে 28 বছর কাটায়নি। এটা তুমি ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেই দিনের ছেলে। যা হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা উদ্ভট হয়ে যাবে না। নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর আপনার নির্বাচন করতে দেব না, ব্যাস। এজন্যই আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইল মেয়র সাহেব, না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেজের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেই দিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। স্যাহ, 1000 বছর পুরনো টেকনিক। এই জন্যই আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচ জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মস্তে আমি লজ্জা পেয়েছি। জানেন, আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে?
মেয়র সাহেব শুধু চেয়ে রইল হামজার দিকে সুচালো চোখে। হামজা জিজ্ঞেস করলো, কেন মারতে চেয়েছিলেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্র জনতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন আমি তোমার গিট্টু খুলতে যাইনি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ, বেড়াও, একাই ঝরে যাবে একদিন। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছ না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো দুদিনের পর পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে। এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন, আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে? বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলার মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায় বরাবরই এই লোকের বিরুদ্ধে প্র্যাকটিক্যাল ট্রিক্স চালিয়ে। মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয় এসব করছে, তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে উঠলেন, আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার, কারণ সত্যটা তাই। দুনিয়ার সব অপরাধ তো জয় একা করতে পারে না, ওরও তো একটা ক্লান্তি আছে, অপরাধ আছে। কালোও তো করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস সে সাম্রাজ্য গড়ে, তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা, কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও তো করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো, যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপরে চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা, একটা তীর। হতে পারে কি রকম? আমাকে বসিয়ে মেয়র হবে পটোয়ারি পরিবারের কেউ। এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পোড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা তিন বাপ বেটায় জন্মের ফাঁসে ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছো বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি কাকা, জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজাল ভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোর ওভার, এবারে নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আবার জোর। হতে পারে সেই জোরের জেরে শুধু আপনি আপনার ইচ্ছা। আপনার শাস্তি এই যে, প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করছেন তা তো ভারী পড়বে আপনার উপর। ও, তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল, একটু বেশিই ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইট বালুর ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ থুক্কু চাচির নামে নাকি মেয়ে? জিরি এন্টারপ্রাইজ। জিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভুরু কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লন্ডভন্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা একটা ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকে দৃশ্যটাকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনের দিকে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গি দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাফেরায় এই পথে তার। দুইজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটা হামজার শ্বশুর বাড়ি। জয় খোঁচা মারল,
যাও, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে, আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন। আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ, না আছে শ্বশুরবাড়ি। হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝে দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাষাণ্ডর মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতে বেরিয়ে আসবে। এই গায়ে ডিউ মিউ কিছু তো মারো না, স্যাহ কি গন্ধ। ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরেই। জয় ঝেড়ে দৌড় মারলো, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে ভাত রেখে দম ফেলতে ফেলতে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ, আলগা জ্ঞান দিতে আসবা না, কানে ব্যথা হয় আমার। সকাল ৭টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তু সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে এক মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আম্মুর পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আশার ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জোয়ান চাস্তো ভাইরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে, আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি হয় শুধুই আমি মেয়ে মানুষ, তবে আমি মেয়ে হবার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে। আর কিছু না হোক, তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে। সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছে শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলহীনতার কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদৌলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে, তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিনও বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডর নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তু খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলে ঝুঁটি ধরে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করতো অন্তিক। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, ওই পাপ্পুকে কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যাঁ ম্যাঁ করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যাই নেই, তবুও ক্যাকা করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপু লাগবে না, শুধু ভাগ বসাতে আসছে। অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটুপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরানোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কে সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলাতে হয় কেন? আজ অন্তু একা একপাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপুর বাড়ি দাদার বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এই জন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতে দুপুরের খাবার খেলো ৩ জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কি কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত দুর্বল আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই, আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়া দিয়া দিছে। পুকুরটায় মাছ চাষ করে খাই, আমার কোনো অধিকার নাই সেইখানে।
আমি নিজেই মরতাছি এই দুঃখে, তোরে আর কি কই। মেজো ভাইয়ের ধর্ম ইমান কিচ্ছু নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্র আকারে আবর্তন করছে। খালিশ বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি। তার জমি চাষবাস করে ঠিকঠাক রেখেছেন, দিনাজপুরের জমি পেয়েছে, সেখানে থেকেছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন বলবেন না, আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককেও তো উঠে দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টিতে আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলো। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্র অনুসারে আপনিও দিনাজপুরে থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসাবে জায়গা পড়ে আছে, ওইটা আপনার পাওনা নয়, উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে, আর আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুইজনকে সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসাবে করব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থ মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। সরায়া দাঁত ফালায়া দিমু বেয়াদব মেয়ে লোক। তোর মতো কুলাঙ্গার মায়া জন্ম দিয়ে আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ? এক ঘরে করতো এই সমাজ তোর মতো মায়ের এই পাড়ায়। অন্তু হেসে ফেলল। জি জি, কেন নয়। এই পাড়ায় এই সুবিচারের ভয়ে তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এই জন্যই তো দূরে আছি। লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এ এলাকায় হয়, সে এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টি অগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখে তারায় তারায় সম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মায়ারে তো উকিল বানাইলেও পারো। মায়া গো সুন্দর ভালো কথা কইতে পারে দেখতেছি, মায়াডারে পড়াও, বহুদূর যাইব হে। আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশা নিয়েই আছি। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। আফজাল সাহেবের গোয়ালে যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেই অংশটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে, এবং যেহেতু গোয়াল ইট পাথরের গড়াও নয়, ওই অংশও। সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি করে অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল তার। আমি চাচ্ছিলাম অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা শেষ করতে, কিন্তু তোমাদের তো তেমন একটা রেসপন্স পাচ্ছি না। যদি এমনই চলতে থাকে, তাহলে হয়তো অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা ছাড়া বন্ধ করে দেব। আর যদি চাও যে অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা কন্টিনিউ করি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।